আসসালামু আলাইকুম। সিঙ্গুর মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে নবম শ্রেণীর সকল শিক্ষার্থীকে জানাচ্ছি স্বাগত। উপস্থাপনায় আছি আমি সাবিনা ইয়াসমিন, সহকারী শিক্ষক, সিঙ্গুর মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। আশা করি তোমরা সকলে ভালো আছো, বাসায় আছো এবং নিরাপদে আছো। কয়েকদিন আগে আমরা ঈদ উল আজহা উদযাপন করলাম, নিশ্চয়ই আনন্দের সাথে তা উদযাপন করেছে। তোমাদেরকে মনে রাখতে হবে, আমরা সমাজে একা বাস করি না, আমরা অনেকে সবাই মিলে সমাজে বাস করি। আমাদের চারপাশে অনেকজন রয়েছে যারা অসহায়, সুবিধা বঞ্চিত। আমরা যদি আমাদের সামর্থ্য অনুযায়ী একটু সাহায্যের হাত তাদের দিকে বাড়িয়ে দিই, তাহলে কি হবে? তাদের আনন্দগুলো বহুগুণে বেড়ে যাবে এবং আমরা আনন্দগুলো ভাগ করে নিতে পারবো। যেহেতু তোমরা নবম শ্রেণীতে অধ্যয়ন করছো, এই বিষয়ে আমরা সচেষ্ট থাকবো। আসলে আমি এই কথাগুলো বলছি কেন, আজকের যে পাঠটি আমি তোমাদেরকে পড়াবো তার সাথে এই কথাগুলো সঙ্গতিপূর্ণ, তা তোমরা অবশ্যই বুঝতে পারবে। তাহলে আজকে আমি বাংলাদেশ বিশ্ব পরিচয় অধ্যায় 10 পাঠ 3-4 অর্থাৎ টেকসই উন্নয়ন বিষয় নিয়ে তোমাদের ক্লাসটি নেব। নিশ্চয়ই তোমরা মনে আছে, পূর্ববর্তী পাঠে বা পূর্ববর্তী অধ্যায়ে তোমরা জাতিসংঘ নিয়ে জেনেছো। জাতিসংঘ মূলত প্রতিষ্ঠিত হয়েছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে, অর্থাৎ বিশ্ব শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে জাতিসংঘ কর্তৃক ইউএনডিপির মাধ্যমে বিভিন্ন কার্যপ্রণালীগুলো পরিচালিত হয়ে থাকে। জাতিসংঘ ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত বিশ্ব প্রতিষ্ঠার মাধ্যমে সবার সম্ভাবনা, মর্যাদা ও সমতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্বব্যাপী উন্নয়নের ধারা বজায় রাখার জন্য 2015 সালের 25 সেপ্টেম্বর এসডিজি জাতিসংঘ কর্তৃক ঘোষিত হয়েছে। এই এসডিজি 17টি লক্ষ্য নিয়ে কাজ করছে, যা 2030 সালে এই লক্ষ্যগুলো অর্জন করার মেয়াদ পূর্ণ হবে। এখন আমরা জানবো আজকে আমরা যে পাঠগুলো করছি তার শিক্ষণফল। তার আগে আমরা জেনে নিব যে পূর্ববর্তী পাঠে আমরা কি করেছিলাম। নিশ্চয়ই তোমাদের মনে আছে, পূর্ববর্তী পাঠে আমরা এসডিজি কি তা জানতে পেরেছিলাম। এসডিজির মাধ্যমে যে অংশীদারিত্বের যে গুরুত্ব তা ব্যাখ্যা করতে তোমরা পেরেছিলে এবং এসডিজি অর্জন হলে বাংলাদেশ কি ফলাফল লাভ করবে সেগুলো তোমরা জেনেছিলে। এখন আজকে শিক্ষণফল থেকে আমরা যা জানতে পারবো, আজকে পাঠ 3-4 থেকে শিক্ষণফল আমরা জানতে পারবো এসডিজি অর্জনের চ্যালেঞ্জ সমূহ কি, অর্থাৎ বাংলাদেশ কি চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে তা জানতে পারবে। এসডিজি অর্জনের চ্যালেঞ্জ সমূহ চিহ্নিত করতে পারবে এবং এই চ্যালেঞ্জ সমূহ চিহ্নিত করার পর আমাদের যে করণীয় গুলো কি তা তোমরা ব্যাখ্যা করতে পারবে। এবার চলে যাচ্ছি আলোচ্য বিষয়। অবশ্যই তোমরা খাতায় আলোচ্য বিষয়টি লিখে নেবে। তাহলে আজকের আমাদের আলোচ্য বিষয় বুঝতেই পারছো, টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে বাংলাদেশের চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের করণীয়, যাকে আমরা বলছি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে বাংলাদেশের চ্যালেঞ্জ। বাংলাদেশের আসলে অনেকগুলো চ্যালেঞ্জ বা অনেকগুলো বাধা রয়েছে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন পূরণ করতে। এই বাধাগুলো যতক্ষণ আমরা অতিক্রম করতে না পারবো ততক্ষণ কিন্তু এই অর্জন আমরা সম্পূর্ণভাবে পূরণ করতে পারবো না। তো এই বাধাগুলো অতিক্রম করাকে বা এগুলোকে আমরা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছি। অনেক চ্যালেঞ্জ রয়েছে, তবে আমি প্রধান কয়েকটি চ্যালেঞ্জ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রয়োজনে তোমরা এই প্রধান এই চ্যালেঞ্জগুলো খাতায় লিখে নিবে। তাহলে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে বাংলাদেশে যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলোর মধ্যে প্রধান হচ্ছে সম্পদের অসম বন্টন, বৈষম্য ও দারিদ্র্য, অপরিকল্পিত শিল্পায়ন ও নগরায়নের ফলে সৃষ্ট সমস্যা, সামাজিক বিপর্যয়ের পাশাপাশি প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করার প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা না থাকা এবং অবকাঠামোগত দুর্বলতা। আমি প্রথমে বললাম যে আমাদের যে বাধাগুলো পাই, অর্থাৎ আমরা উন্নয়নের দিকে এগিয়ে যেতে বা এই যে এসডিজি যে 17টি লক্ষ্য নিয়ে কাজ করছে, এই লক্ষ্য পূরণ করতে আমাদের যে বাধাগুলো পাচ্ছে বা এই বাধাগুলো অতিক্রম না করলে কিন্তু আমরা চ্যালেঞ্জগুলো গ্রহণ করতে পারবো না। তাহলে আমি যে প্রধান চ্যালেঞ্জগুলো সেগুলো নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করছি। তোমাদের নিশ্চয়ই মনে আছে এমডিজির কথা। এমডিজিটা কি? তোমরা এটা পূর্ববর্তী, অর্থাৎ তোমরা আগের বছরে 7 এবং 8 এমডিজি সম্পর্কে জেনে আসছো।
এমডিজি হচ্ছে জাতিসংঘ কর্তৃক ঘোষিত 2000 সাল থেকে 2015 সাল পর্যন্ত, অর্থাৎ এর মেয়াদ শেষ হয়েছে 2015 সালে। এটাকে বলা হচ্ছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, যেটা ইতিমধ্যে আমরা অর্জন করে ফেলেছি এবং এই অর্জনে আমরা অনেক সার্থকতা দেখিয়েছি। এটি 8টি লক্ষ্য ছিল। এই 8টি লক্ষ্যতে আমরা অনেক সাফল্যজনক অবস্থানে রয়েছি, যার জন্য বাংলাদেশকে বলা হয় এমডিজি অর্জনের রোল মডেল। এবার চলে যাব এসডিজি। জাতিসংঘ ঘোষিত এসডিজি অর্জনে অংশীদারিত্বের দায়িত্ব পড়েছে বাংলাদেশ সহ জাতিসংঘের সকল দেশের সকল সদস্য দেশের উপর। অংশীদারিত্ব মানে কি? তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারছো অংশীদারিত্বটা কি। অংশীদারিত্ব হচ্ছে অংশীজন যারা সেই সকল সুযোগ সুবিধা ভোগ করে, যে সকল সুযোগ সুবিধা ভোগ করতে তাদেরকে বিভিন্ন রকম দায়িত্ব এবং কর্তব্যগুলো পালন করতে হয়। তাহলে আমরা বুঝতে পারছি যে জাতিসংঘ ঘোষিত এসডিজি অর্জনে অংশীদারিত্বের দায়িত্ব পড়েছে বাংলাদেশ সহ জাতিসংঘের সকল সদস্য দেশের উপর। পরিবর্তনশীল বিশ্বের সমতা এবং বৈষম্যহীন উন্নয়ন নিশ্চিত করতে, এটা তোমরা মনে রাখবে যে আমাদের বিশ্বের প্রত্যেকটি দেশের মধ্যে সমতা এবং বৈষম্যহীন যে বৈষম্যটা রয়েছে সেই বৈষম্যহীন করার জন্য উন্নয়নটা নিশ্চিত করতে 2030 সালের মধ্যে এসডিজি অর্জন করতে হবে। এসডিজি অর্জনে এখন বাংলাদেশের যে প্রধান চ্যালেঞ্জ সেগুলো নিয়ে আমি আলোচনা করছি। তোমরা অবশ্যই খাতাতে লিখবে সম্পদের অসম বন্টন, বৈষম্য ও দারিদ্র। যদি আমাদের এরকম প্রশ্ন করা হয় যে এসডিজি চ্যালেঞ্জের জন্য বাংলাদেশের প্রধান যে চ্যালেঞ্জ সেটা কি, তখন অবশ্যই বলতে হবে যে সম্পদের অসম বন্টন, বৈষম্য ও দারিদ্র। দেখো, আমরা যদি বিশ্বের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো যে বিশ্বের অনেক উন্নত দেশগুলো রয়েছে, অনেক সম্পদশালী এবং অনেক উন্নত। আবার যদি আমরা বিশ্বের অন্যান্য দেশের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো যে সেই সকল দেশের অনেক মানুষ রয়েছে দরিদ্র সীমার নিচে, অর্থাৎ এখনো পৃথিবীতে অনেক দেশ রয়েছে দরিদ্র সীমার নিচে, যারা এখনো মৌলিক যে মানুষের যে অধিকারগুলো সেগুলো কিন্তু পূরণ করতে সমর্থ হয়নি। তাহলে আমরা যখন বলছি যে বিশ্বকে আমরা দরিদ্র মুক্ত বা শান্তির একটা বিশ্ব প্রতিষ্ঠা করবো, সে সময় আমরা কিন্তু দেখছি যে দরিদ্র যুক্ত বিশ্বে অনেক দেশ রয়েছে। তাহলে আমরা কি দেখছি যে একদিকে যখন আমরা দারিদ্র বিমোচনের কথা বলছি, অন্যদিকে বিশ্বে তখন সম্পদের বৈষম্য বেড়েই চলছে এবং ধনী গরিবের ব্যবধান দারিদ্রকে আরো প্রকট করে তুলছে। তাহলে মনে রাখতে হবে যে এই যে ব্যবধান, এটাকে বলা হচ্ছে বৈষম্য এবং অসম বন্টন, অর্থাৎ কোন দেশ খুব বেশি ধনী, কোন দেশ আবার একদম দরিদ্র সীমার নিচে বাস করছে। এই বৈষম্যটা যত বাড়তে থাকবে, ধনী গরিবের বৈষম্য বা বিভক্তি তত বাড়তে থাকবে এবং বিভক্তি যতদিন থাকবে ততদিন কিন্তু আমরা বন্টনটা ভারসাম্য বা সামঞ্জস্যপূর্ণ ভাবে নিয়ে আসতে পারবো না। এবার চলে যাব ভারসাম্যহীনতা। পৃথিবীতে উন্নয়ন হচ্ছে, প্রত্যেকটি দেশই তাদের উন্নয়নের দিকে নিজের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু এই উন্নয়নটা ঘটছে ভারসাম্যহীন, অর্থাৎ ভারসাম্য বজায় থাকছে না। তাহলে আমরা দেখছি যে পৃথিবীতে যে উন্নয়ন হচ্ছে সেটা হচ্ছে ভারসাম্যহীন। এই উন্নয়ন হচ্ছে দেশে দেশে এবং মানুষে মানুষের বিভেদ সৃষ্টিকারী। টেকসই উন্নয়নের পথে অর্থাৎ এসডিজির পথে এটি একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ কিন্তু বাংলাদেশের জন্য বাইরে নয়, অর্থাৎ এই চ্যালেঞ্জের মধ্যে বাংলাদেশ রয়েছে। যদিও আমরা দেখি বা লক্ষ্য করি যে বাংলাদেশের সাম্প্রতিক সময়ে দরিদ্র এবং অতি দরিদ্রের হার অনেকাংশে কমেছে, কিন্তু একেবারে কিন্তু আমরা শূন্য কোঠায় নিয়ে আসতে পারিনি। তবে একটি বিশেষ লক্ষণীয় দিক হলো বাংলাদেশে আয় ও ভোগ বৈষম্য। এখনো তোমরা লক্ষ্য করে দেখবে যে আমাদের সমাজে যদি আমরা দেখি তাহলে দেখবো যে অনেক ধনী মানুষ রয়েছে এবং অনেক দরিদ্র মানুষ রয়েছে, যাদের আয় এবং ভোগ বৈষম্য অনেক বেশি। এবং আমরা আরো লক্ষ্য করে দেখবো যে সমাজের এক শ্রেণীর মানুষ কি হচ্ছে, খুব হঠাৎ বা খুব দ্রুত ধনী হয়ে যাচ্ছে, আর অন্য শ্রেণীর মানুষ কি হচ্ছে, যে অবস্থানে ছিল সেই অবস্থানে থাকছে, অথবা দেখা যাচ্ছে যে অবস্থানে ছিল তার চাইতে অনেক নিচু অবস্থানে চলে যাচ্ছে, অর্থাৎ দরিদ্র সীমার মধ্যে চলে যাচ্ছে। এগুলো কেন হচ্ছে? দেখা যায় যে সমাজের এক শ্রেণীর মানুষ ভূমি দখল, নদী দখল, বন দখল, এমনকি অর্থনৈতিক প্রতিষ্ঠান কুক্ষিগত করে অপরিমিত সম্পদশালী হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি যে কথাটি বললাম যে সমাজে আমাদের কি বিরাজ করছে, ভারসাম্যহীনতা বিরাজ করছে, অর্থাৎ কেউ খুব ধনী হয়ে যাচ্ছে, কেউ খুব দরিদ্র হয়ে যাচ্ছে। এটা কখনোই কিন্তু টেকসই উন্নয়নের পথে আমাদের স্বাভাবিকতা ফিরিয়ে আনতে পারবে না, বা টেকসই উন্নয়নে যে আমরা শর্তগুলো পূরণ করবো, 17টি শর্ত, সেই শর্ত আমরা পূরণ করতে পারবো না। যার জন্য সমাজকে বা দেশকে ভারসাম্যের মধ্যে নিয়ে আসতে হবে এবং আয় বৈষম্য যে বৈষম্য রয়েছে তা আমাদেরকে মোকাবেলা করতে হবে বা এই বৈষম্যটা আমাদেরকে কমিয়ে আনতে হবে।
এরপরে যেটা রয়েছে জলবায়ুর বিরূপ প্রতিক্রিয়া, এটিতে বিশ্বের সচেতন মানুষেরা এই বিষয়টি নিয়ে খুবই শঙ্কিত। তোমরা লক্ষ্য করে দেখো যে উন্নত দেশগুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবো যে ক্ষমতার অপব্যবহার বলতে পারি, দৌরাত্ম্য বলতে পারি, এই যে বিভিন্ন পারমাণবিক যে বোমা বা বিস্ফোরক দ্রব্যের ব্যবহার, অর্থাৎ তারা কি করছে, উন্নত দেশগুলো ক্রমে কি করছে যে বিশ্বকে যে আবহাওয়া বা জলবায়ুর যে একটা বিরূপ দিকে সেদিকে নিয়ে যাচ্ছে। অর্থাৎ এই জন্য কিন্তু উন্নত দেশগুলোই দায়ী। এছাড়াও কি হচ্ছে, পরিবর্তন, আমাদের যে জলবায়ুতে ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাচ্ছে। দেখো তোমরা লক্ষ্য করে দেখো, আমরা আগে কি বলতাম, শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল, এই যে সাধারণত তিনটি যে কাল আমরা দেখতাম যে শীতকালে শীত হয়, গ্রীষ্মকালে গরম হয়, আবার বর্ষাকালে বৃষ্টি হয়। কিন্তু এখন আমরা যদি বছরের এই 12টি মাস যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে দেখবো যে দেখা যাচ্ছে যে এই 12টি মাসের বেশিরভাগ সময় কিন্তু আমরা গরম অনুভব করছি, এবং দেখা যাচ্ছে যখন বৃষ্টি হওয়ার দরকার নেই টানা তখন বৃষ্টি হচ্ছে। আবার যে সময় শীত হওয়ার কথা সে সময় শীত না হয়ে আমরা গরম অনুভব করছি। এই যে আমাদের ধীরে ধীরে কি হচ্ছে, জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে বা পরিবর্তিত হয়ে যাচ্ছে। এবং জলবায়ু পরিবর্তনের যে প্রধান কারণ সেটা হচ্ছে বৈশ্বিক উষ্ণতা। এবং এই বৈশ্বিক উষ্ণতা কিভাবে বেড়ে যাচ্ছে, গ্রিন হাউস গ্যাসের জন্য বেড়ে যাচ্ছে। এর জন্য কিন্তু শুধু প্রকৃতি দায়ী না, এর জন্য কিন্তু মানুষের সৃষ্ট কর্মকাণ্ড দায়ী। অর্থাৎ মানুষ সেই সৃষ্ট কর্মকাণ্ডের ফলে কি হচ্ছে, গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং বিশ্বব্যাপী আমরা কি করছি, উত্তপ্ত করে ফেলছি বিশ্বকে। তাহলে আমরা কি দেখছি যে বিশ্বব্যাপী উন্নয়নের যে অব্যাহত যে যাত্রা সেটা ব্যাহত হচ্ছে। অনিয়ন্ত্রিত জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে, যা কিন্তু আসলে আমাদের কারোর কাম্য নয়। এবং তোমরা লক্ষ্য করে দেখবে যে প্রাকৃতিক যে দুর্যোগগুলো আমরা দেখি, যে হঠাৎ করে খরা, দুর্ভিক্ষ, তারপরে বন্যা, টর্নেডো, ভূমিকম্প, তারপরে হচ্ছে যে ঘূর্ণিঝড়, এগুলো কিন্তু আমাদের অনেক সময় দেখা যাচ্ছে শুধু প্রাকৃতিক কারণে না, মানব সৃষ্ট কারণে, অর্থাৎ এই যে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ যে বেড়ে যাচ্ছে এই কারণেও কিন্তু এগুলো হয়ে থাকছে। অর্থাৎ আমরা জলবায়ুকে বা আমরা আবহাওয়াকে কি করছি, ধীরে ধীরে পৃথিবীর জলবায়ু এবং আবহাওয়াকে বিপদের দিকে, সম্মুখীনের দিকে বা বিপদের দিকে নিয়ে যাচ্ছি। তাহলে এইটা মোকাবেলা করা কিন্তু এসডিজির একটি বড় চ্যালেঞ্জ। এরপরে চলে যাচ্ছি জবাবদিহিতা এবং স্বচ্ছতার অভাব। আমাদের দেশ তোমরা জানো মধ্যমায়ের একটি দেশ। আমাদের দেশে এটি একটি বড় সমস্যা, সেটা হচ্ছে জবাবদিহিতা এবং স্বচ্ছতার অভাব। অর্থাৎ ব্যক্তি পর্যায় থেকে শুরু করে সামষ্টিক পর্যায় পর্যন্ত সর্বত্র আমাদের জবাবদিহিতা এবং স্বচ্ছতার অভাব। এছাড়া প্রাইভেট বলো, পাবলিক বলো, সরকারি প্রতিষ্ঠানের মধ্যে যে সমন্বয় থাকার কথা সেই জিনিসটা কিন্তু নাই। অর্থাৎ সমন্বয়হীনতা এবং অংশীদারিত্ব না থাকলে কি হবে, টেকসই উন্নয়ন চ্যালেঞ্জের মুখোমুখি হবে, যে চ্যালেঞ্জে বাংলাদেশ বিদ্যমান। তাহলে আমাদেরকে কি করতে হবে, অংশীদারিত্ব সম্পর্কে আমি এর আগেই বলেছি যে আমরা যেহেতু সুফলগুলো ভোগ করবো তাহলে অবশ্যই আমাদেরকে কিছু দায়িত্ব এবং কর্তব্য পালন করতে হবে এবং প্রত্যেককে স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্যে বা প্রত্যেকটি প্রতিষ্ঠানকে জবাবদিহিতা এবং স্বচ্ছতার মধ্যে আওতায় আনতে হবে। অপরিকল্পিত শিল্পায়ন এবং নগরায়নের ফলে সৃষ্ট সমস্যা। তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা যে শহরে বাস করছি বা বাংলাদেশে যে শহরগুলো গড়ে উঠেছে সেগুলো কিন্তু কখনোই পরিকল্পিতভাবে গড়ে ওঠেনি। আজকে যদি আমরা ঢাকা শহরের দিকে লক্ষ্য করি তাহলে কি দেখবো, যে অনেক বড় বড় বিল্ডিং, তাই না? আবার ঠিক তার নিচে দেখবো যে অনেক বড় বড় বস্তি। তাহলে কি এক জায়গায় খুব সুন্দর একটা পরিবেশ এবং আরেক জায়গায় যখন আমরা নিচে নেমে আসছি তখন দেখছি যে একটা অস্বাস্থ্যকর পরিবেশ। অর্থাৎ আমরা কি দেখছি যে বাংলাদেশে পরিকল্পিতভাবে শিল্পায়ন এবং নগরায়ন হয় নাই, যার জন্য দেখো আমরা যদি লক্ষ্য করি যে একটানা যখন বৃষ্টি হয় তখন বড় বড় শহরগুলোতে আমরা কি দেখি, জলবদ্ধতা সৃষ্টি হয়। ফলে কি হয়, যান চলাচল ব্যাহত হয়, রাস্তাঘাটে ক্ষতি হয়, কর্মস্থলে এই যে তোমরা যখন স্কুলে পৌঁছতে দেরি হয়, কর্মস্থলে যারা যায় অফিস আদালতে তাদের পৌঁছতে যে সময় যে দীর্ঘতা সেটা বেড়ে যায়, রোগ ব্যাধির প্রাদুর্ভাব ঘটে। তাহলে আমরা কি দেখছি যে একটানা বৃষ্টি হলে আমাদের কি হচ্ছে, রোগ ব্যাধিরও প্রাদুর্ভাব হচ্ছে। এছাড়া স্বল্প যারা মানুষ তারাও অনেকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে আমাদের এই যে অপরিকল্পিত শিল্পায়ন এবং নগরায়নের ফলে দেখো সামাজিক যে বিপর্যয়গুলো রয়েছে এরপরেও আমরা
পাশাপাশি কি দেখছি, প্রাকৃতিক বিপর্যয়গুলো মোকাবেলা করার যে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা, সেটাও কিন্তু আমাদের অনেক সময় থাকছে না, বা এই প্রতিরোধ ব্যবস্থাগুলো না থাকা উন্নয়নের গতিকে কি করছে, পথরোধ করছে। তাহলে এটা কিন্তু এসডিজি অর্জনের জন্য আমাদের একটি বড় বাধা এবং আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। এগুলো আমাদেরকে মোকাবেলা করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হবে। চ্যালেঞ্জ মোকাবেলায় এখন আমাদের করণীয় কি তা আমরা জানবো। প্রথমে আমি যেগুলো বললাম যে আমাদের শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি এবং এই যে বিভিন্নভাবে যে প্রাতিষ্ঠানিক যে সমন্বয়হীনতা, এগুলো অর্থাৎ সকল ক্ষেত্রে, এবং এই যে ধনী দরিদ্রের যে বৈষম্য, অর্থাৎ সকল ক্ষেত্রে যে বৈষম্যগুলো রয়েছে সেগুলোকে করতে হবে সহনীয় পর্যায়ে নামিয়ে আনার চেষ্টা করতে হবে। এগুলো আমাদের জন্য করণীয়। পরিবেশ সংরক্ষণ এবং উন্নয়নের ব্যবস্থা গ্রহণ করতে হবে। নীতি, কাঠামোগত সিদ্ধান্ত গ্রহণ, পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নে মনিটরিং এবং মেন্টরিং এর ব্যবস্থা জোরদার করতে হবে। এটি খুব ইম্পর্টেন্ট একটি পয়েন্ট, তোমরা মনে রাখবা যে শুধু সিদ্ধান্ত গ্রহণ করলে কিন্তু হয় না, প্রণয়ন করলে হয় না। সেই সিদ্ধান্তটা যে আমরা প্রণয়ন করেছি, সেই সিদ্ধান্তটা বাস্তবায়নে কিভাবে কাজ করছে সেটার জন্য মনিটরিং এবং মেন্টরিং এর অবশ্যই ব্যবস্থা থাকতে হবে। শিক্ষা, সাংস্কৃতিক ক্ষেত্রে মানোন্নয়ন এবং জাগরণ ঘটাতে হবে। তাহলে আমাদের করণীয়গুলো কি আমরা তা জানলাম। এখন আমরা জানবো এই করণীয়তে তিনটি মূল বিবেচ্য বিষয় রয়েছে। সেটি হচ্ছে আমাদের সমাজ, অর্থনৈতিক বিবেচনা এবং পরিবেশ সংরক্ষণ। মূলত এই তিনটি বিষয়কে কেন্দ্র করে যদি পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হয়, তাহলে টেকসই উন্নয়ন বা এসডিজি উন্নয়ন খুব সহজেই আমরা আশা করতে পারি এবং এই চ্যালেঞ্জ মোকাবেলা আমরা করতে পারি। তবে আমাদের মনে রাখতে হবে যে কোনো সরকার বা দেশের একার পক্ষে কিন্তু এটা সম্ভব নয়। অর্থাৎ এই চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের একার পক্ষে সম্ভব নয়, ব্যক্তি বা প্রতিষ্ঠানের একার পক্ষে সম্ভব নয়। এক্ষেত্রে কি করতে হবে, স্ব অবস্থান থেকে, অর্থাৎ আমরা যে যার অবস্থানে রয়েছি সেই অবস্থান থেকে নিজেদেরকে এগিয়ে আসতে হবে এবং কিছু দায়িত্ব, কর্তব্য পালন করতে হবে। এবং দেখো, আমাদের টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের যেটা সবচেয়ে বড় পয়েন্ট, সেটা হচ্ছে যে বৈষম্যহীন, অর্থাৎ সমাজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু আমরা বৈষম্যহীন করতে পারছি না। অর্থাৎ ধনী দরিদ্রের বৈষম্য, প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়হীনতা, এবং এই যে নাগরিকদের যে মৌলিক অধিকার বাস্তবায়নের, যে সকল নাগরিক যে একই মৌলিক অধিকার পাবে, এটাও কিন্তু সম্পূর্ণভাবে আমরা বাস্তবায়ন করতে এখনো পারছি না। যার জন্য কি করতে হবে, আমাদেরকে সকল ক্ষেত্রে বৈষম্য সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে হবে এসডিজি বাস্তবায়নের জন্য, যা অত্যন্ত জরুরি। এক্ষেত্রে কি করতে হবে, আয়, ভোগ, জেন্ডার, তোমরা তো বুঝতেই পারছো আয় কি, ভোগ কি, জেন্ডার কি, অঞ্চল এবং সম্পদ বৈষম্য যথাসম্ভব কমিয়ে এনে সকল ক্ষেত্রে দারিদ্রতার অবসান ঘটাতে হবে। আমি এখানে 3টি সালের উল্লেখ করেছি, তোমরা অবশ্যই 3টি সালের কথা মনে রাখবে। 2021 সাল নাগাদ বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ এবং মধ্যম আয়ের দেশ, যেটা আমরা কিন্তু এখনই পরিণত হয়ে গেছি। বাংলাদেশকে আমরা কি দেশ বলি, ডিজিটাল বাংলাদেশ বলি এবং মধ্যম আয়ের দেশ বলি। 2030 সাল নাগাদ এসডিজি অর্জন, অর্থাৎ আজকে আমি যে বিষয়টি পড়াচ্ছি এসডিজি অর্জন করতে হবে 2030 সালের মধ্যে। এবং আমরা দেখো 2041 সালের মধ্যে উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখছি। এখন আজকে আমরা 2020 সালে দাঁড়িয়ে আছি, আজকে আমরা বাংলাদেশকে বলবো মধ্যম আয়ের দেশ, কিন্তু 2041 সালের মধ্যে আমাদের এই দেশটিকে উন্নত দেশ হওয়ার আমরা স্বপ্ন দেখছি এবং বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। এবং এই বিভিন্ন পদক্ষেপের মধ্যে যে এসডিজি যে 17টি লক্ষ্য রয়েছে, সেগুলো যদি আমরা পূরণ করতে পারি, তাহলে কি হবে, খুব সহজে আমরা 2041 সালের মধ্যে উন্নত দেশ হওয়ার যে স্বপ্ন দেখছি তা আমাদের বাস্তবায়ন হবে এবং আমরা বলতে পারবো বাংলাদেশ একটি উন্নত দেশ। আমি ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তার আগে তোমাদের মনে রাখতে হবে যে আমাদের দেশে বিভিন্ন সামাজিক সমস্যা রয়েছে। এই সামাজিক সমস্যাগুলো রোধ করতে গঠনমূলক পদক্ষেপ নিতে হবে। এছাড়াও শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, পরিবেশ দূষণ রোধের যে পদক্ষেপগুলো রয়েছে, বাজেটের খাতে তার বরাদ্দের পরিমাণ কি করতে হবে, বাড়াতে হবে। এবং আমরা 2041 সালে যে উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখছি তা বাস্তবায়ন করতে হবে, কিন্তু সকল নাগরিককে এই উন্নয়নের ধারায় সামিল করতে হবে। অর্থাৎ একক
এককভাবে কিন্তু, বা ধনীরা শুধু ধনী হবে, দরিদ্ররা শুধুই দরিদ্রের দিকে নেমে যাবে, এটা হলে কিন্তু কখনোই একটি দেশ বা একটি রাষ্ট্র উন্নয়নের দিকে এগিয়ে যাবে না, এবং আমরা এসডিজির যে 17টি লক্ষ্য তা পূরণ করতে পারবো না। তাহলে কি করতে হবে? প্রত্যেকেই এই প্রবৃত্তির মধ্যে নিয়ে আসতে হবে। মনে রাখবে যে প্রত্যেককে যদি আমরা এই আওতার মধ্যে না নিয়ে আসতে পারি জনগণকে, তাহলে কি হবে? এই প্রবৃত্তির হার বাড়বে ঠিকই, কিন্তু এই টেকসই উন্নয়ন রাখা সম্ভব হবে না। এছাড়াও এসডিজি আমাদের কি করছে? পৃথিবীর উন্নয়ন ও সহযোগিতার যে নতুন একটা দিগন্তের হাত বাড়িয়ে দিয়েছে, সেটিকে আমাদেরকে গ্রহণ করতে হবে। তাহলে আজকে আমি যে তোমাদেরকে পাঠগুলো পড়ালাম, অর্থাৎ এসডিজি 3 আর 4 পাঠ, তার মধ্যে পড়ালাম বাংলাদেশের যে চ্যালেঞ্জ এসডিজি অর্জনে এবং এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের করণীয়গুলো। যদি তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে শুনো, তাহলে আমি আশা করতে পারি যে প্রত্যেকেই তোমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। আমি মূল্যায়নের প্রশ্নের আগে আরেকটু তোমাদের মধ্যে চলে যাচ্ছি। আমরা এখন করোনাকালীন সময় বাস করছি, তোমরা তো সকলেই জানো, তাই না? তাহলে কি হবে? আমরা আতঙ্কিত হব না, আমরা সচেতন হব, আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো, আমরা বাসায় থাকবো, নিরাপদে থাকবো, বাইরে বের না হওয়ার চেষ্টা করবো। কোনো কারণে তো বাইরে বের হতেই হবে, যদি বের হই তাহলে মাস্ক পরবো এবং স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব বজায় রাখবো। এছাড়া কি করব? আমরা বাসাতে পুষ্টিকর খাদ্য গ্রহণ করব, যাতে আমরা শারীরিক এবং মানসিকভাবে ভালো থাকতে পারি। আর কি করব? আমাদের কিন্তু পড়াশোনা শুরু হয়ে গেছে, তোমাদের সাপ্তাহিক পরীক্ষা চলছে, তোমরা সিট পাচ্ছ, তোমাদের ক্লাস হচ্ছে, তোমরা পড়াশোনায় একটু মনোযোগ দাও। এবং আমরা কি করব? যখন আমাদের ভালো লাগবে না, আমরা গান শুনবো, গল্পের বই পড়বো, অর্থাৎ আমরা যেহেতু বাসায় আছি, বাসার সদস্যদের সাথে ভালো সময় কাটাবো, শারীরিক এবং মানসিক আমরা উভয় দিক দিয়ে ভালো থাকবো। এখন আমি মূল্যায়নের দিকে চলে যাচ্ছি। আজকে আমার মূল্যায়নের প্রথম প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশ কত সালের মধ্যে উন্নত দেশ হওয়ার ব্যাপারে আশাবাদী? নিশ্চয়ই বলতে পারবে 2041 সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশ হওয়ার ব্যাপারে আশাবাদী। বাংলাদেশ এসডিজি অর্জনের পথে অন্যতম চ্যালেঞ্জ কি? প্রথমেই মনে রাখতে হবে জাতিসংঘই কিন্তু গঠিত হয়েছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে এবং বিশ্বকে ক্ষুধা এবং দারিদ্র মুক্ত করার লক্ষ্যে, এবং এই লক্ষ্যে কিন্তু এমডিজি এবং এসডিজি ঘোষিত হয়েছে। তাহলে আমাদের অর্জনের পথে প্রধান যে চ্যালেঞ্জ, সেটা হচ্ছে বৈষম্যহীনতা দূর করা, দারিদ্রতা দূর করা এবং অসম যে বন্টন রয়েছে সেটা দূর করা। পৃথিবীর সচেতন মানুষেরা শঙ্কিত কেন? ওই যে বললাম যে আমাদের জলবায়ু ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাচ্ছে, যার জন্য আমরা জলবায়ুকে এবং পৃথিবীকে বিপদের দিকে সম্মুখীন করছি। তাহলে পৃথিবীর সচেতন মানুষেরা শঙ্কিত জলবায়ু পরিবর্তন নিয়ে। কোন দেশকে এমডিজি অর্জনের রোল মডেল বলা হয়? বাংলাদেশকে এমডিজি অর্জনের রোল মডেল বলা হয়। এমডিজি নিয়ে আরো অনেক প্রশ্ন থাকতে পারে। এমডিজি কয়টি লক্ষ্য? 8টি লক্ষ্য। কত সালে এটি পূরণ হয়েছে? 2015 সালে এটি পূরণ হয়েছে। তোমরা এগুলো জানো। তো আশা করি তোমরা পাঠটি মনোযোগ দিয়ে শুনেছো এবং বাসায় অন্তত একবার হলেও তোমরা এই পাঠ দুটি রিডিং করবে। আশা করি তোমরা টপ টেস্টটি ভালো মতো দিতে পারবে। তাহলে আগামী দিন এই দুটি পাঠের উপরেই তোমাদের টপ টেস্ট হবে, অধ্যায় 10 পাঠ 3-4। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আবার বলছি, ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ।